দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নিউজরুম সংলাপে। আপনারা জানেন এই অনুষ্ঠানের দিনের উল্লেখযোগ্য খবরের আমরা বিশ্লেষণ করে থাকি, এই জন্য অতিথিরা থাকেন। আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন। আলোচনা শুরু করার আগে আপনাদের সঙ্গে পরিচয় করে দেব। আমার ঠিক পাশে রয়েছেন abnews24.com এর প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়, এবং তার ঠিক পরে অর্থাৎ আমার সর্বডানে রয়েছেন নিউজ টুডের উপদেষ্টা সম্পাদক এম এ আজিজ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। দর্শক, আলোচনা শুরু করব, তবে তার আগে নিউজ 24-এর সর্বশেষ শিরোনাম দেখব। রমজানকে ঘিরে লাগামহীন নিত্যপণ্যের দাম, ভেজালকারীদের কারসাজিতে অচল বাজার ব্যবস্থা। এই সিইসির অধীনেই হবে আগামী নির্বাচন বললেন ওবায়দুল। ভোট পদ্ধতি নিয়ন্ত্রণের অভিযোগ বিএনপি। বিপন্ন উত্তরের সাঁওতালরা হারিয়ে যাচ্ছে জমি, নিজস্ব সংস্কৃতি, বিস্তর অভিযোগ এনজিওর বিরুদ্ধে। এবং ডাবলিনে আয়ারল্যান্ডকে 8 উইকেটে হারালো বাংলাদেশ। সৌম্যর 87 রান, মুস্তাফিজের 4 উইকেট। দর্শক, নিউজ 24-এর সর্বশেষ শিরোনাম দেখলাম। আমরা এবার বেশ কয়েকটি টেলিভিশনের সংবাদ শিরোনাম দেখে আলোচনা শুরু করব। শিক্ষা আপাতত 8ম শ্রেণী পর্যন্ত হচ্ছে না, চলবে পিএসসি এবং জেএসসি পরীক্ষা। কালকের বর্ধিত সভা থেকে আওয়ামী লীগের নির্বাচনী প্রস্তুতি শুরু। আগামী নির্বাচনের প্রস্তুতির সর্বাত্মক অগ্রযাত্রা শুরু করি। নির্দলীয় সরকার হলে নির্বাচনে যাবে বিএনপি। আমরা একটা কার্যকর, একটা ভাইব্রেন্ট, একটা ফাংশনাল পার্লামেন্ট দেখতে চাই। বিভিন্ন দূতাবাসের অবৈধ পার্কিং 7 দিনের মধ্যে সরাতে বললেন উত্তরের মেয়র। ঢাকা শহরে পাবলিকের কোনো রাস্তার উপরে আপনাদের কোনো নো পার্কিং দেখতে চাই না। অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদে বিকেলের নিয়োগ পরীক্ষা বাতিল। প্রশ্ন ফাঁসের অভিযোগ, মিল পেয়েছেন শিক্ষার্থীরা। জামাই শ্বশুরের পারিবারিক দ্বন্দ্বে উত্তপ্ত পাবনার রাজনীতি। হামলা ভাঙচুর মামলায় ভূমিমন্ত্রীর ছেলেসহ 11 জন কারাগারে। কেরানীগঞ্জ থেকে সমকামী সন্দেহে 28 জন গ্রেপ্তার। অসামাজিক কার্যকলাপে যুক্ত থাকার অভিযোগ র্যাবের। নির্বাচনকে সামনে রেখে আসছে বড় বাজেট, উঠছে নানা প্রশ্ন। সাইবার হামলার ঝুঁকিতে দেশের আর্থিক প্রতিষ্ঠানগুলো। চিকনগুনিয়ার প্রাদুর্ভাব, আতঙ্কিত না হতে চিকিৎসকদের পরামর্শ। তৃণমূলে দ্বন্দ্বের মধ্যেই প্রধান দুই রাজনৈতিক দলের নির্বাচনের তোড়জোড়। কাল বর্ধিত সভা থেকে প্রস্তুতি শুরু করবে আওয়ামী লীগ, জানালেন ওবায়দুল কাদের। এর মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনের প্রস্তুতির সর্বাত্মক অগ্রযাত্রা শুরু করি। ফাঁকা মাঠে গোল দিতে দেয়া হবে না, মন্তব্য মওদুদের। আগামী নির্বাচন একটি সুষ্ঠু অবাধ নির্বাচন হবে, পুরো একদলীয় নির্বাচন হবে না, এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেই নির্বাচনে অংশগ্রহণ করবে। আমি এখানে এই যে সার্জারি একটু কাজ করি, টুকটাক। কি কাজ করেন? কোন স্যারের কাজ করেন? এডি স্যার আছে, ইন্সপেক্টর স্যারের কাছে আসুন। তুগলকি কারবার ফরিদপুর ও রাজবাড়ী বিআরটিএ কার্যালয়। কর্মচারীদের চেয়ারে অফিস করছে দালালরা, অবাধে চলছে ঘুষ বাণিজ্য। প্রশ্ন ফাঁসের অভিযোগে অগ্রণী ব্যাংকে নিয়োগ পরীক্ষার একাংশ বাতিল, ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা। আমি যে এত কষ্ট করে পরীক্ষাটা দিলাম, আমি যে এখন আমার এত ভালো পরীক্ষা হয়, আমার পরীক্ষাটা বাতিল হইলো, এটা দায়ভার কে নিবে? আমরা জেনারেল যারা স্টুডেন্ট আছি, তারা যে মেধার মাধ্যমে আমরা যে পরীক্ষাতে কোয়ালিফাই করব, এর কোনো ওয়ে থাকছে না। সংকটে স্থানীয় ই কমার্স খাত, অর্থায়নে আগ্রহ নেই ব্যাংকের, বিদেশি প্রতিষ্ঠানের ব্যবসার সীমা বেঁধে দেওয়ার দাবি। দর্শক, নিউজ 24-এর সর্বশেষ শিরোনামগুলো দেখার পর আমরা বেশ কয়েকটি টেলিভিশনের সংবাদ শিরোনাম দেখলাম। আমরা এ পর্যায়ে আলোচনা শুরু করব, তবে আলোচনা শুরু করার আগে একটি প্রতিবেদন দেখব। আমরা নিউজ 24-এর প্রধান শিরোনাম যেমনটি দেখছিলাম যে রমজান আসার আগেই লাগামহীন হয়ে উঠেছে নিত্যপণ্যের দাম, কৃত্রিম সংকট তৈরি করে
পণ্যের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন ভোক্তা অধিকার অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম রহমান। বেশি মুনাফা করতে এ সময় খাদ্যে ভেজাল দেওয়া হয় বলেও তিনি অভিযোগ করেছেন এবং একই সঙ্গে তিনি দাবি জানিয়েছেন যে কারসাজি ঠেকাতে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনার সহকর্মী ফখরুল ইসলামের প্রতিবেদনটি দেখব এখন। প্রতি বছর রমজান আসলেই বেড়ে যায় নিত্যপণ্যের চাহিদা, একই সাথে বাড়ে দাম। এরই মধ্যে রাজধানীর বাজারে চিনি, রসুন, ডাল, ছোলা, খেসারি সহ প্রায় প্রতিটি পণ্যের দাম কেজিতে বেড়েছে 5 থেকে 8 টাকা করে। খুচরা ব্যবসায়ীরা দাম বৃদ্ধির যথাযথ কারণ দেখাতে না পারলেও আমদানিকারকরা চাহিদার তুলনায় যোগান কম কিংবা পণ্যের দাম বৃদ্ধির নানা যুক্তি দেখান। ছোলার দাম তো 15 টাকা করে পার কেজিতে বাড়লো। ওখান থেকে ট্রাক ভাড়া বেড়ে গেছে। আরেকবার বলে যে সবজির আবাদ অনেক কম। তাদের অজুহাতের তো কোনো অন্ত নাই, অসংখ্য অজুহাত। 2 সপ্তাহ আগে রসুন ছিল আপনি মনে করেন 180 থেকে 70 টাকা, এখন বর্তমানে কিনে পড়ে আপনি 226 টাকা। তবে ভোক্তা অধিকার সংগঠনের সভাপতি গোলাম রহমান পণ্যের মূল্য বৃদ্ধির জন্য বেশি মুনাফালোভী চক্রকেই দায়ী করলেন। যখন আপনি একসাথে বেশি পণ্য ক্রয় করেন, অনেকে যদি এটা করে তাহলে তো বাজারে বাড়তি চাপের সৃষ্টি হয়, আর বাড়তি চাহিদার সৃষ্টি হওয়া মানে জিনিসের দাম বাড়া। খুচরা পর্যায়ের ব্যবসায়ীরা তারা যেটা করে যে রমজানের বাড়তি খরচটা কীভাবে সংস্থান করা যায় সেই জন্য জিনিসপত্রের দাম বৃদ্ধি করে। পাশাপাশি রমজানকে ঘিরে খাদ্যে ভেজাল বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি গোলাম রহমানের। যারা ভেজাল দেয় তারা তো ভেজাল দেয় লাভের জন্য, এবং এই জন্য যেটা করা দরকার যে আমাদের যে মোবাইল কোর্টগুলি এগুলিকে খুব সচল রাখা এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করা, তাহলেই কিন্তু এই প্রবণতা কমে আসবে। রাজধানীর পাশাপাশি সয়াবিন তেল, চাল, ডালের দাম বেড়েছে চট্টগ্রামের বাজারে। পণ্যের মূল্য নিয়ন্ত্রণে মনিটরিং শুরু করেছে জেলা প্রশাসন। আমরা কাল বা পরশু থেকে আবার নিয়মিত অভিযানে নামবো। যখন আমরা যদি দেখতে পাই যে মূল্য তালিকা নাই কিংবা তারা অতিরিক্ত মুনাফা বিক্রি করছেন, তখন আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিব। এদিকে রমজানে বাড়তি দামের অস্বস্তি কাটাতে রাজধানীসহ দেশের 187টি পয়েন্টে খোলা ট্রাকে কম দামে 5 ধরনের পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। আমাদের সিটি ট্রাকগুলোতে আমাদের নিজস্ব তদারকি টিম আছে, পাশাপাশি আমাদের 2টা ভ্রাম্যমাণ টিমও আছে। জেলা পর্যায়ের ট্রাকগুলো ডিসি মহোদয়দের নির্ধারিত অফিসাররা তদারকি করছে। যদি ইনসিডেন্টলি কোনো জায়গায় কোনো কিছু ঘটে থাকে, সেক্ষেত্রে আমরা অবহিত হওয়া মাত্র প্রমাণ সাপেক্ষে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। ফখরুল ইসলাম, নিউজ 24, ঢাকা। দর্শক, লাগামহীন পণ্যের বাজার নিয়ে সহকর্মী ফখরুল ইসলামের প্রতিবেদনটি দেখছিলাম। এবার আমরা আলোচনা শুরু করব। শুরুতেই আমি আজিজ আপনার কাছে আসব। আপনি প্রতিবেদনটি দেখলেন যে আমরা প্রতিবারই দেখি রমজান মাস যখন শুরু হয় তখন নিত্য পণ্যের বাজার অস্থিতিশীল হয়ে ওঠে, এবং এখানে ভোক্তা অধিকার অ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম রহমান একটু অভিযোগ করেছেন যে এটি একটি কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে, এর পেছনে ভেজাল কারসাজিরা জড়িত। আপনি কি মনে করছেন? ধন্যবাদ আপনাকে। দুর্ভাগ্য আমাদের যে বিশ্বে যত মুসলিম অধ্যুষিত রাষ্ট্র আছে, এই রোজার সামনে সব দেশের পণ্য বাজার নিয়ন্ত্রিত থাকে, কারণ তারা রমজানের যে উদ্দেশ্য এবং লক্ষ্য সেটার প্রতি লক্ষ্য রেখেই তারা মানুষকে রমজানের সময় সেবা দেওয়ার ব্রত নিয়ে তারা বাজারটাকে কিন্তু নিজের থেকেই ব্যবসায়ীরা বলেন সবাই নিয়ন্ত্রিত রাখে। কিন্তু আমাদের দেশে আমরা যারা ভোক্তার থেকে শুরু করে সবাই মনে করি রমজান আসছে মানেই পণ্যের সংকট হতে পারে এবং বাজার দর বাড়বেই। এবং আমাদের দেশের ব্যবসায়ীরা, আমি প্রায়ই বলে থাকি, আমাদের দেশের ব্যবসায়ীরা ব্যবসা মানেই মুনাফা বোঝে, এবং রমজানটা হচ্ছে একটা মহোৎসবের সময় যে ব্যবসায়ীরা কিভাবে মুনাফা করবে সেই ব্যাপারে তারা সারা বছরের মুনাফা এক সময় করবে। এবারে তার সাথে যুক্ত হয়েছে একটা বাড়তি জিনিস যে হঠাৎ করে ডলারের দাম বেড়ে গেছে। এটাও কিন্তু একটা বাজারে একটা প্রভাব আছে। তারপরে যদিও এটা হওয়া উচিত নয়, কিন্তু আপনার এই যে আমাদের ফ্লাশ ফ্লাড হলো সিলেট মুন্সিগঞ্জ অঞ্চলে, এটার একটা সাইকোলজিক্যাল এফেক্ট কিন্তু বাজারে পড়েছে। কিন্তু আমাদের তো কিন্তু খাদ্যের সংকট নেই হিসাব মতে। তারপরেও আমি বলবো যে ব্যবসায়ীদের কারসাজি এবং ডলারের কিছু উচ্চ মূল্য হঠাৎ করে এই কারণ। আর আমরা যেটা বললাম ভোক্তারা মনে করি যে রোজার ভিতরে তো দাম বাড়বেই, আবার পণ্যও ঠিক মতো পাবো কিনা সবাই স্টক করে। অ্যাটলিস্ট শুকনা যে জিনিসগুলা, এই ধরেন রসুন বলেন, পেঁয়াজ বলেন, চিনি বলেন, যেগুলো আপনার মেইনলি ডাল, যেগুলো আপনার লাগে রোজার সময় বেশি কনজাম্পশন বেশি হয়, এরা সবাই
বেশি বেশি করে কিনে স্টক ভোক্তারা কেনে, ভোক্তারাও কিনে ফেলে, যার যার বাড়িতে স্টক করে ফেলে। এটার মূল কারণ কি আপনি যেটি বলছিলেন যে রমজান আসলেই নিত্যপণ্যের দাম বেড়ে যাবে, এই সংখ্যা থেকেই সাধারণ ভোক্তারা কেনেন কিনা? এটা সবসময় বাড়ে এই আশঙ্কা, এবং অনেক সময় কিছু পণ্যের ঘাটতিও দেখা দেয়। এই কারণে আগেই এই শুকনা জিনিস অনেক স্টক করে ফেলে। এই জন্য একটা বাজারে দেখেন রমজানের আগে, রমজানের শেষের দিকে কিন্তু আবার ফের দাম পতন ঘটে, তখন কিন্তু কমে যায় দাম। কিন্তু প্রথম দিকে একটা চাপ আপনি দেখবেন রমজান আসার আগেই কিন্তু বাজারে একটু মূল্য, কারণ ওইটাই যে ব্যবসায়ীরা স্টক করে, আমরা ভোক্তারাও ছোট ছোট আকারে স্টক করি। এর সাথে বাড়তি আমি বললাম যে ডলারের উচ্চ মূল্য, তারপরে আমাদের ফ্ল্যাশ ফান্ড, এই সব মিলে আপনার এই যে কয়েকটা আপনার এই যে ঝড় হয়ে গেল, ঝড়ে কিন্তু বেশ ধানের ক্ষতি হয়েছে। এই সব মিলে কিন্তু আর নর্মাল প্র্যাকটিস, এটা আতঙ্কিত হবার কিছু নেই। রোজার ভিতরে আমাদের ব্যবসায়ীরা, এটা বলা যাবে না। আপনি দেখেন এই যে 14 সালে যে আপনার যত অর্থ পাচার হয়েছে তার সিংহভাগ হচ্ছে ওভারওয়েজিং, এই যে ব্যবসা এক্সপোর্ট ইম্পোর্টে, এবং এটা ব্যবসায়ীরা লাভ ছাড়া আর আমাদের দেশে। তার একটি বিষয় বারবার উঠে আসছে যে রমজান উপলক্ষে ব্যবসায়ীরা পণ্যে ভেজাল করেন। রমজানের সময় তো ভেজাল এটা করেই, বাড়তি নানানভাবে ভেজাল করে। তো সুতরাং এর জন্য আবার কোর্টের একটা আপনার রায় দিল যে আপনার মোবাইল টিম, এটা যদিও আবার ফের স্টে করা হয়েছে, তো ইমিডিয়েটলি কিন্তু মোবাইল টিম মাঠে নামানো দরকার এটা নিয়ন্ত্রণ করার জন্য। যদি ব্যবসায়ীরা স্টক করে থাকে সেখানেও হানা দেওয়া উচিত, বাজারকে নিয়ন্ত্রণে রাখা দরকার। তবে আমি আশাবাদী যে আমাদের দেশে কিন্তু রমজানে যেসব পণ্য দরকার তার অধিকাংশই কিন্তু আমার মনে হয় যে কন্ট্রোলে থাকবে। কিন্তু কিছু জিনিস আছে, যেমন এখন কিন্তু ছোলা, ডাল, এই জিনিসগুলো কিন্তু দেশে যা উৎপাদিত হয় আমাদের ডিমান্ড কিন্তু পূরণ হয় না। কিন্তু চিনি কিন্তু আমাদের দেশে আছে, চিনির দাম যদিও এখন বেড়ে গেছে, এর বাড়ার লজিকও আমার কাছে নাই, কিন্তু চিনির দাম তো বেড়ে গেছে। ব্যবসায়ীরা কিন্তু বলছেন বাড়ার কোনো যৌক্তিক কারণ নেই। আমিও ফিল করি যৌক্তিক কারণ নাই, কিন্তু কারণ ওইটাই যে আপনি এখনই আগেই 5 কেজি কিনে ফেলেছেন, আর রমজানের দাম বাড়বেই, ব্যবসায়ী স্টক করে ফেলছে। কিন্তু গোলাম রহমান যেটি বলছেন সেটি কিন্তু ব্যবসায়ীদের দিকেই উনি অভিযোগের আঙুলটি তুলেছেন যে কৃত্রিম সংকট তৈরি করা হচ্ছে। না, বিষয়টা হলো যে যারা ভোক্তা তারা স্টক করে কি, আপনি চিনি কিনলে তো ব্যবসায়ীরাও তো স্টক করছে, কিন্তু ব্যবসায়ীরাই তো বাজার ম্যানিপুলেট করার ক্ষমতা হলো ব্যবসায়ীদের, ভোক্তাদের না। আপনি 5 কেজি চিনি কিনবেন সর্বোচ্চ, আর এরা তো টনকে টন আপনার স্টক করবে, স্টক করে ইয়ের সময় ছাড়বে। সুতরাং ম্যানিপুলেট যদি করে ব্যবসায়ীরাই করে। আমাদের দেশে যে দেখেন বাজেট আসছে, সব ছাড় দিতে হবে ব্যবসায়ীদের, ভোক্তাদের যে দেশের জনগণ কিন্তু বিচার্য বিষয় না। দেখেন কি লেগে গেছে যে তারা কিভাবে কোথায় ভ্যাট কমাবে, কোথায় কি করবে, যত অর্থ পাচার তারাই করবে, মুনাফা তারাই করবে, আমরা সব জনগণ হলো জিম্মি। আমি বিষয়টি নিয়ে সুভাষ সিংহরা আপনার কাছে আসতে চাই। এম এ আজিজ যেমনটি বলছিলেন যে পৃথিবীর বিভিন্ন দেশে, এমনকি পাশের দেশ ভারতে দেখলে, সৌদি আরবে দেখলে, বড়দিনের উৎসবগুলোতে, আমেরিকাতে দেখলে দেখা যায় যে এই উৎসবের দিনগুলোতে ব্যবসায়ীরা নিত্যপণ্যে দাম সহনশীল পর্যায়ে রাখেন, কখনো কখনো কমিয়েও দেন, বিশেষ ছাড় দেন। বাংলাদেশের উল্টো চিত্র দেখি, এটাকে সিন্ডিকেশন নাকি অতি লোভের প্রবণতা, আপনি কি বলবেন? আপনাকে ধন্যবাদ। আপনি যে প্রশ্নটি আমার দিকে ছুড়ে দিলেন, এই প্রশ্নের ভিতরেই কিন্তু উত্তর আছে এবং খুব স্পষ্ট করে আছে। আমি শুধু একটু 2-1টি জিনিস ব্যাখ্যা করি। যে ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাবা। তিনি যখন সরকারি চাকরি পান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মের পর, তা তোরা প্রথম মাসের বেতন উনি পেয়েছিলেন 2 টাকা। তো এই 2 টাকা পেয়ে তিনি একেবারে আশ্চর্য হয়ে গেছিলেন যে আমি এত টাকা দিয়ে করবো কি। মানে তখন ওই আটানায় ধান পাওয়া যেত কত মন, এটার হিসাব তো আমরা জানি, দুধ পাওয়া যেত কি পরিমাণে, আর শাকসবজি কিনতে হতো না, যে কারণে 2 টাকা তার কাছে অনেক টাকা মনে হয়েছে। কিন্তু এখন অর্থনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে এখন অর্থের খুব প্রয়োজন হয়। বাজার ব্যবস্থাপনা একটা জটিল ব্যবস্থাপনা, এবং এই বাজার ব্যবস্থাপনা একটা সরকারের সক্ষমতারও কিন্তু ইঙ্গিত করে। আপনি গত 8 বছরে আপনি যদি 16টা ঈদ আসে, 16টা ঈদের সময় আমি বলতে পারি অন্তত 14-15টা ঈদে কিংবা 14টা ঈদ মৌসুমে আপনার নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সহনশীল পর্যায়ে ছিল।
কিন্তু সাধারণ ভোক্তারা কিন্তু আমি এটি আপনাকে বলছি, ভোক্তারা যে ব্যাপারটি আমাদের দেশে কিন্তু আমরা যখন দেখি, যেমন এমআরপি, আপনি যেহেতু আমি ফার্মাসিউটিক্যাল মার্কেটিংয়ের সাথেও যুক্ত, এমআরপিকে আমরা ব্যবসায়ীরা, সেই বড় ব্যবসার থেকে শুরু করে ছোট ব্যবসায়ীরা সবাই এটাকে ফিক্সড প্রাইস বানিয়েছি। অথচ এমআরপি মানে হচ্ছে সর্বোচ্চ খুচরা মূল্য। ভারতের এনডিডিবিতে একটা বিজ্ঞাপন দেয় দেখবেন, যেটা সরকারের থেকে তৈরি করা, যে তিনি একটা ক্রেতা, সে একটা দোকানে গিয়েছে, তো এই দাম বলছে 5 রুপি, তা সে বলছে যে, বিক্রেতা বলছে যে তোমার গায়ে লেখা আছে 5 রুপি দেন। তখন বলছে যে না, এটা সর্বোচ্চ খুচরা মূল্য, এর থেকে তুমি আমার কত ছাড় দিবা। তা আমাদের দেশের প্রবণতা কিন্তু আমরা ধরেই নিয়েছি, যারা বিক্রি করেন তারাও ধরে নিয়েছেন এমআরপি মানে ফিক্সড প্রাইস, আর যারা বিক্রি করছেন তারা তো বটেই। তা আমাদের এই যে দ্রব্যমূল্যের যে বিষয়গুলো করে, এগুলোর মধ্যে একটা ধরনের অলিগোপলি কায়েম করে, মানে মনোপলি সিন্ডিকেট। আমরা মার্কেটিংয়ে বলি না, মনোপলি, অলিগোপলি, তো অলিগোপলি কায়েম করে, যে কারণে এই হাতে গোনা কয়েকজন ব্যবসায়ী কিন্তু আপনার এই নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলো কিন্তু আমদানি করে এবং তারা নিয়ন্ত্রণ করে, এবং সেক্ষেত্রে দেখবেন তাদের কাছ থেকে মুক্ত পাবেন না। এবং মানুষের প্রবণতা হয়ে গেছে যে দাম বাড়িয়ে দেওয়া, এবং যার কোনো নিয়ন্ত্রণ কারো কাছে আছে বলে ওরা মনে করে না। তারপরেও সরকার গত রমজানে দেখবেন, আপনি গত রমজানের পাতাগুলো উল্টান, আপনাদের দেখবেন পত্রপত্রিকায়, এগুলো কিন্তু সহনশীল পর্যায়ে রাখতে পেরেছিল, এবং বাণিজ্য মন্ত্রণালয়ের এক ধরনের নজরদারির মধ্যে ছিল। টিসিবি খুব বেশি কার্যকরী ছিল, করতে পেরেছিল। আমাদের এই ভেজাল প্রসঙ্গে আমি একটু কথা বলি। ডক্টর আকবর আলী খানের একটা চমৎকার বই আছে, আজব অর্থনীতি, প্রথমা প্রকাশনীর বই। সেই বইতে উনি জীবনের কয়েকটি ঘটনার কথা বলেছেন, তার চাকরি জীবনের। তিনি যখন হবিগঞ্জের এসডিও ছিলেন, তখন তার কাছে ওই এলাকার জনসাধারণ এসে বলল যে এই দুধে ভেজাল মেশানো হয়, অতএব এইটা ইন্সপেক্টরকে সক্রিয় করতে হবে। তারা জানলাম দুধের বাজারে, যে কারণে দুধের ভেজালটা আসে। তিনি যখন কার্যকরী করলেন, তার 15 দিনের মাথায় জনগণ এসে তার কাছে আবার বলল যে স্যার, আপনি তো কার্যকরী করেছেন, কিন্তু আমরা তো দুধ পাচ্ছি আরও পাতলা, কারণ আপনি যখন ইন্সপেক্টর নিয়োগ করেছেন, ওই নিয়োগ পদ্ধতির মধ্যে দিয়ে, ওই নিয়োগ করার মধ্য দিয়ে এখানে একটি দুর্নীতি ঢুকে গেছে। তখন ওই ব্যবসায়ীরা ইন্সপেক্টরকে ম্যানেজ করতে গেলে তার অর্থ খরচ হতে গেলে তখন টান পড়ছে, ওই লভ্যাংশের টানের থেকে তখন মানুষেরকে আরো ভেজাল দিচ্ছে। এই যে ব্যাপারগুলো, তখন তারা বললো যে স্যার, এই ইন্সপেক্টর নিয়োগের আর দরকার নেই, কারণ আগে আমরা ভালো ছিলাম। এটা জটিল বিষয় কিন্তু বাজার ব্যবস্থাপনা। বর্তমান বাজার ব্যবস্থাপনা কি এরকম দুর্নীতি হচ্ছে বলে আপনার মনে হয়? আমরা তো অনেক কিছু, তো যে আমার মাহবুল হক শাকিল যিনি আমাদের কাছ থেকে হারিয়ে গেছেন, মাহবুল হক শাকিলের একটা কাব্যগ্রন্থের মধ্যে একটা ছিল মেনে নাও, মানিয়ে নাও। আমাদের মানিয়ে নাও মানে সবকিছু মানিয়ে নাও। আমাদের কেন জানি আমরা সবকিছু মানিয়ে নিই, যে কারণে আপনি জানেন ভারতের একজন খুব বিখ্যাত মন্ত্রী, তার তেলের দাম মাত্র 10 পয়সা করে বেড়েছিল, বহুগুণা, নাম বলি, তাকে মন্ত্রীর থেকে পদত্যাগ করতে হয়েছিল। তাই এই যে ব্যবস্থাপনাগুলো, আপনি এই ব্যবস্থাপনাগুলোর জন্য যে নজরদারি এবং যে সক্ষমতার দরকার, আমার ধারণা আমরা সবাই মিলে এই কাজটি করবার দরকার। ধন্যবাদ। এই পর্যায়ে একটি বিরতি নিতে হচ্ছে। দর্শক, নিউজরুম সংলাপের এই পর্যায়ে একটি বিরতি নিচ্ছি, শিগগিরই ফিরবো, আমাদের সঙ্গে থাকুন। দর্শক, আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। আপনারা জানেন আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন, হাসান এম.এ. আজিজ এবং সুভাষ সিংহ রায়। আলোচনা শুরু করার আগে দর্শক, কয়েকটি পত্রিকার প্রধান শিরোনাম জানাবো। আমার হাতে রয়েছে বাংলাদেশ প্রতিদিন। প্রধান শিরোনাম করেছে রাজনীতিতে নতুন মেরুকরণ। ওবায়দুল কাদের বলেছেন সমঝোতার দরজা বিএনপি বন্ধ করেছে, প্রার্থী দেব 300 আসনে থাকবে জোট, বলেছেন রুহুল আমিন হাওলাদার। বিএনপির সঙ্গে সমঝোতা আসতে হবে, বলেছেন মির্জা ফখরুল। সাফাতের উপদেষ্টা ছিল নাইম, তথ্য প্রযুক্তি আইনে মামলা।
আয়ারল্যান্ডকে উড়িয়ে দিল বাংলাদেশ, একটি সুখবর বাংলাদেশের ক্রিকেট ভক্তদের জন্য। অন্যদিকে তৃণমূলের শেখ হাসিনার 4 বার্তা, উন্নয়ন প্রচার, কোন্দল নিরসন, বিএনপি জামায়াতের ধ্বংসাত্মক কর্মকাণ্ড উপস্থাপন এবং সরকারের পক্ষে জনমত গঠনের বিষয়টি উল্লেখ করা হয়েছে। আমার হাতে রয়েছে কালের কণ্ঠ। প্রধান শিরোনাম করেছে সোনা আমদানিতে নজর নেই কারো, বাজার চলছে চোরা কারবারিতে। দিনে 10 কোটি টাকার সোনার বাজার, অথচ 5 বছরে এলসিতে আমদানি হয়নি 1 তোলা সোনাও। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, আমদানি শুল্ক বেশি, সময়ও লাগে বেশি। বৈধভাবে সোনা আমদানি হলে বছরে রাজস্ব জমত 150 কোটি টাকা। অন্যদিকে আরেকটি শিরোনাম রয়েছে তৃণমূলে আগাম নির্বাচনী হাওয়া। ক্রিকেট নিয়ে শিরোনাম রয়েছে হেসে খেলে জয়। এবার জানব ডেইলি সান প্রধান শিরোনাম করেছে একাডেমিক রিসার্চ অলমোস্ট অ্যাবসেন্ট আ ডিউ, দ্য ভার্সিটি স্পেন্ডস লেস দেন 1% of budget on research, Tigers on the verge of win against Irish, PM leaves for Saudi Arabia today। এই ছিল বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ এবং দ্য ডেইলি সানের শিরোনাম। আমরা এই পর্যায়ে আলোচনা শুরু করব। দর্শক, প্রথমেই এম এ আজিজ আপনার কাছে আসব। বাংলাদেশ প্রতিদিন প্রধান শিরোনাম করেছে রাজনীতির নতুন মেরুকরণ। সেক্ষেত্রে ওবায়দুল কাদেরের বক্তব্য পড়লাম, একই সঙ্গে মির্জা ফখরুলের বক্তব্য জেনেছেন এবং রুহুল আমিন হাওলাদার তিনিও একটু বক্তব্য দিয়েছেন যে প্রার্থী 300 আসনে তারা দেবে এবং জোটে তারা থাকবে। সব মিলিয়ে আপনার পর্যবেক্ষণ। ধন্যবাদ আপনাকে। জোটে তারা থাকবে মানে কি? জোট তো তাহলে হলে তারা আওয়ামী লীগের সাথে থাকবে, প্রশ্ন এটাই দাঁড়ায়। তা আলটিমেটলি এটাই ঠিক, নতুন মেরুকরণ হচ্ছে এবং আরও হবে। কারণ আলটিমেটলি আমার ধারণা যে 20 দল এবং হোসেন মোহাম্মদ এরশাদ যে একটা জোট করেছে 59 দলের, সেটা আলটিমেটলি 14 দলের সাথে একটা সিট ভাগাভাগি হবে এবং এই নির্বাচন এই 2 জোটের মধ্যেই হবে, কৌশলগত জোট। এটা হলো আমার ধারণা। এটা একটা, আমি বলবো আমাদের দেশে জোট এটা ঠিক আছে, উন্নত দেশেও জোট হচ্ছে, ভারতেও জোট আছে। আমি জোটকে আমি করছি না, ডিসকারেজ করছি না, কিন্তু আমাদের দেশের জোটটা হলো কি জানেন, রাজনীতিকে কনসেশন দিয়ে দিয়ে জোট। আপনি দেখেন রাজনৈতিক এই যে নতুন মেরুকরণ যেটা বললেন, যখন ওই আপনার হেফাজতের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর যে বৈঠকটা হলো, এখান থেকে কিন্তু এটার সূত্রপাত। কারণ ভোটের রাজনীতিটা তখন শুরু হলো। এই ভোটের রাজনীতি অর্থাৎ সামনে ইলেকশনকে কেন্দ্র করে বিএনপি জোটের সাথে অর্থাৎ 20 দলের সাথে জামাত ইসলাম আছে, জামাত ইসলামের একটা ভোট ব্যাংক আছে এবং এটা আমি বলবো যে ইসলামপন্থী এই দল, আরও যে বাইরে যে দলগুলি আছে, এই দলগুলোকে ভোট ব্যাংকগুলোতে আওয়ামী লীগ আপনার ভোট ব্যাংকগুলো যাতে তাদের পক্ষে থাকে, এই প্রসেসটায় কিন্তু তারা নামলো। এখন এতে রাজনৈতিক ক্ষতি যেটা হলো যে এই দীর্ঘদিন, বিশেষ করে এই 8 বছর, আগের কথা নাই বললাম, এই 8 বছর যে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে, আমি রাত একটাই স্লোগান শুনছি, প্রো লিবারেশন ফোর্স, অ্যান্টি লিবারেশন ফোর্স। সেখানে কিন্তু অনেকটা প্রতিষ্ঠিত সত্যর মতো হয়ে গেছিল যে আওয়ামী লীগের যে ঐক্য এটা প্রো লিবারেশন ফোর্স। কিন্তু আপনার এখন দেখেন এই কথাটা কিন্তু বক্তব্যে আর নাই। কারণ অর্থাৎ এই যে আওয়ামী লীগ সেখান থেকে শিফট করছে ভোট অর্থাৎ ইলেকশনে উইন করার একমাত্র লক্ষ্য, সেখানে রাজনীতিতে কিন্তু কনসেশন দিয়ে আওয়ামী লীগ কিন্তু পলিটিক্যালি কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেদিক থেকে আমি বলবো বিএনপি কিন্তু তাদের বিরুদ্ধে যে লেপনটা করা হয়েছিল যে অ্যান্টি লিবারেশন ফোর্সেস, এই কথাটা কিন্তু আর এখন পুরাপুরি কিন্তু আর খাটে না। এখন কিন্তু এই স্লোগান, রাজনৈতিক স্লোগানটা কিন্তু গৌণ হয়ে গেছে। এখন ভোট আপনার, এখন যেটা বলছেন যে এরপরে মেরুকরণ কিন্তু আরও হওয়ার সম্ভাবনা আছে, তো অ্যাডভান্স বলার কোনো দরকার নাই। তবে এখন যে সিচুয়েশন হচ্ছে যে আমাদের লক্ষ্য একটা নিরপেক্ষ নির্বাচন, এটা সরকারের পক্ষ থেকেও বলা হচ্ছে, বিরোধী দলের পক্ষ থেকেও কিন্তু নিরপেক্ষ নির্বাচন চাওয়া হচ্ছে, কিন্তু এই গ্রাউন্ডটা তৈরি হচ্ছে না। কারণ এখনও আপনার ধরেন বিশেষ করে আপনার 20 দলের লোকরা ঘরোয়া রাজনীতির মধ্যে সীমাবদ্ধ, তাদের বাইরে আসতে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এই 51টা কমিটি করছে, তারাও যে ডিস্ট্রিক্টে যায় সেখানেও দেখা যায় ওই অডিটোরিয়ামের বাইরে মিটিং করার পারমিশন পায় না। ঢাকায় অনেক ইনোসেন্ট ডে, মে ডে, ফেডে, এতেও কোনো পায় না। সুতরাং এদিকে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু অলরেডি এই যে আপনার ইয়েতে মিটিং করে আসলেন, পাবলিক মিটিং গতকালই বোধহয় না, গতকাল পরশুদিন, সেখানে নৌকায় ভোট চাইলেন, কিন্তু আপনার আর কেউ ভোট চাইতে পারছেন না। কিন্তু অর্থাৎ পাবলিকলি ভোট চাইছে, নৌকায় ভোট দেন
এটা পরিষ্কারভাবে বলেছে। সুতরাং এদিকে বিএনপি সহ বিএনপি মেজর দল যার সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে তাকে কিন্তু ঘরোয়া রাজনীতির বাইরে যেতে দেওয়া হচ্ছে না। সুতরাং যেটা আমরা বলি লেভেল প্লেইং ফিল্ড, সেটা তো তৈরি হওয়ার তো সম্ভাবনা দেখছি না। সুতরাং যদি না দেখি তাহলে নিরপেক্ষ নির্বাচনই বা কী করে হবে? ওদিকে ইলেকশন কমিশন কিন্তু তাদের একটা রোড ম্যাপ কিন্তু ঘোষণা করছে, এখনো ফাইনাল করে নাই, চূড়ান্ত করে নাই, বাট অলরেডি মুখে তো সিইসি বলেছেন। সেখানে কিন্তু একটা মেশিন ব্যবহারের অর্থাৎ ইভিএম ব্যবহারের কিন্তু একটা চিন্তা ভাবনা আছে। তো ইভিএম যে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে সারা বিশ্বে মাত্র 20 থেকে 22টা দেশে ইভিএম ইউজ হয়, তাও কিন্তু সেটা সব জায়গায় কিন্তু এটা নিয়ে প্রশ্ন আছে। এখন হঠাৎ করে ইভিএম, এটার জন্য আমাদের দেশে এটা আসলে আমরা দেশ প্রস্তুত কিনা সেই বিষয়গুলো নিয়ে সবগুলো পার্টির ভিতরে ঐক্যমত, যদিও সিসি বলছেন যে সবগুলো পার্টির সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আরেকটি বিষয়ে এম এ আজিজ আমি বলতে চাই, আরেকটি বিষয় উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে বিএনপি বলছে সহায়ক সরকারের যে দাবিটা বিএনপি করেছে এবং সেটি না হলে নির্বাচনে যাবে কি যাবে না এটি নিয়েও শঙ্কা রয়েছে। যদিও মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু বলছেন যে আগামী নির্বাচনে বিএনপি যাবে, সেইভাবে ঘর গোছানোর কাজও শুরু হয়েছে। সাংগঠনিক শক্তি বৃদ্ধির একটি তৎপরতা আমরা বিএনপির মধ্যে দেখছি, একইভাবে ক্ষমতাসীন দলেও দেখছি। আপনি কি মনে হয় যে বিএনপি একটি কৌশলগত কারণেই ইয়ের দিকে যাচ্ছে, নির্বাচনের দিকে হাঁটছে? দেখেন, ব্যাপারটা হলো যে যেহেতু একটা নির্বাচন 5ই জানুয়ারি যেটা হয়েছে, এটা আমার মনে হয় রুলিং পার্টিও বিব্রত, আর বিরোধী দলও কিন্তু আপনার লুজার। সুতরাং সামনের যে নির্বাচন, রুলিং পার্টিও মনে করে, তারাও ফিল করে একটা নিরপেক্ষ নির্বাচন হওয়া দরকার, কারণ দ্বিতীয়বার এই ধরনের নির্বাচন অ্যাফোর্ড করতে পারবে না। আবার বিএনপিও লুজার, তারাও মনে করে যে নির্বাচনে অংশগ্রহণ না করলে আরো বেশি ক্ষতিগ্রস্ত। সেক্ষেত্রে সহায়ক সরকারের দাবিটা কি? সুতরাং সহায়ক সরকার বলতে যেটা বারবার বিভিন্ন কায়দায় বলার চেষ্টা করছে যে এমন একটা সরকার হওয়া উচিত, সেটা কনস্টিটিউশনের ভিতরেও কিন্তু বলছে, থেকেও করা সম্ভব। তারা সে প্রস্তাবও দিবে যে নির্বাচনটায় যাতে ইলেকশন কমিশনে কোনোভাবেই সেই সরকার ইন্টারফেয়ার করার সুযোগ না থাকে, অর্থাৎ ইলেকশন কমিশন যাতে স্বাধীনভাবে একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারে এবং ইলেকশন কমিশনকে শুধু সেই সরকার সাহায্য করবে। ধন্যবাদ এই স্পিরিটে। ধন্যবাদ সুভাষ সিংহ রায়। এম এ আজিজ কিন্তু বললেন যে সহায়ক সরকার বিষয়টি কি এবং সেক্ষেত্রে সাংগঠনিক বাধ্যবাধকতার মধ্যেই এটি করা সম্ভব এবং নির্বাচন কমিশনকে সরকার বা ক্ষমতাসীন দল হস্তক্ষেপ করে, প্রভাবিত করে, এই অভিযোগটি কতটুকু সত্য বলে আপনার মনে হয়? আপনাকে ধন্যবাদ এবং আরো বেশি ধন্যবাদ জনাব এম এ আজিজকে। তিনি খুব দ্রুত কিছু কথা বলেছেন এবং খুব কায়দা করে বলেছেন এবং কায়দা করে বলেছেন এবং এমন সব ভাবে বিস্তৃত করেছেন যাতে পরে যদি আর সুযোগ না পায়, অত সব একবারে বলে দিয়েছেন। সামনেও সে সুযোগ রয়েছে। আমি অত সুযোগ কাজে লাগাবো না। সহায়ক সরকার, বিএনপির কাছে সহায়ক সরকার মানে 2001 সালে 1 অক্টোবরের নির্বাচন হয়েছিল, যেরকম একটি তত্ত্বাবধায়ক সরকার ছিল, ওই যে সালসার নির্বাচন, সেরকম একটি সরকার তাদের দরকার এবং এটার জন্যই তাদের যত আকাঙ্ক্ষা। এখন কিন্তু বলছেন না সহায়ক সরকার গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন যেভাবে হয় ঠিক সেভাবে নির্বাচন হবে। অতএব এই কথাগুলো বলে যাচ্ছে। আর এই যে জোট অনেক সময় জট পাকিয়ে যায়, আপাত দৃষ্টিতে অনেক সময় হচ্ছে জট পাকিয়ে যাচ্ছে, কিন্তু এখন কিন্তু এরশাদ সাহেবের যে জোটটি, তার থেকে আবার 11টি জোট দল আবার বেরিয়ে গেছে। এরকম বেরোবে, ঢুকবে, অনেক ভাঙাগড়ার মধ্যে নাটক আমরা দেখবো এবং চলবে। এবং ওই যে রবীন্দ্রনাথ বলতেন না যে আংশিক সত্য, অর্ধ সত্য মিথ্যার চেয়ে ভয়ঙ্কর। আমার একটা বিখ্যাত উক্তি আছে, মিথ্যা 3 প্রকার, একটা মিথ্যাটা নির্জলা মিথ্যা, আর আছে পরিসংখ্যান। তা আজিজ ভাই তার বক্তৃতার মধ্যে খুব কায়দা করে এই বিষয়গুলো দিয়েছে। হেফাজতের সাথে আওয়ামী লীগের ঐক্য বলি নাই, কিন্তু তাদের সমঝোতা এবং মিটিং, হেফাজতের সাথে আওয়ামী লীগের সভানেত্রী কিংবা মাননীয় প্রধানমন্ত্রীর কোনো বৈঠক হয়, ওই কওমি একই কথা। কওমি মাদ্রাসার যে বিষয়টি বাংলাদেশের ব্যবস্থাপনার ভিতরে যে একটা সংকট তৈরি হয়ে আছে, প্রায় 15 লাখ থেকে 20 লক্ষ ছাত্রের শিক্ষার জীবন নিয়ে যে অনিশ্চয়তা ছিল দীর্ঘদিন, সেইটার একটা সমাধানের সূচনা হয়েছে। আবার বলছি সমাধানের সূচনা, এটা মাননীয় প্রধানমন্ত্রীর দায়িত্ব, এটা সরকার প্রধানমন্ত্রীর দায়িত্বটি পালন করেছে। কিন্তু একটি বিষয় অপব্যাখ্যা দেওয়ার সুযোগটা নিয়ে একটি বিষয়ে কিন্তু সাধারণ মানুষের মধ্যে শঙ্কা রয়েছে। আমি যদি পরিষ্কারভাবে বলি যে পাঠ্যপুস্তকের যে ভ্রান্তিগুলো
তৈরি হয়েছে, বিশেষজ্ঞরা বলেছেন, সুশীল সমাজ বলেছেন যে সরকার হেফাজত ইসলাম দিয়ে প্রভাবিত হয়েই পাঠ্যপুস্তকে অনেক বিষয় আবার আমি সাহায্য নিই রবীন্দ্রনাথ ঠাকুরের। রবীন্দ্রনাথ ঠাকুর বলতেন, আমরা ফাঁকি দিয়া প্যাট্রিয়ট, না পড়িয়া পণ্ডিত, না লড়িয়া বীর। তা যারা এই ব্যাখ্যাগুলো দেন তারা কি আমাকে দেখাতে পারবেন যে কয়টা পরিবর্তন হয়েছে? 0.1% না। এটাই যথেষ্ট। এবং না এটার জন্য যে আপনার যারা কাজটি করেছেন, যুক্ত ছিলেন, তারা কিন্তু সব সাসপেন্ডেড। অতএব এই যে, এবং এগুলো নিয়ে আমরা প্রচুর সমালোচনা করেছি, আমি নিজেও অনেক সমালোচনা করেছি যে আপনি কুসুম কুমারী দাসের কবিতার আপনি জানবেন না, আবার আপনি দোষ দেবেন বাংলা একাডেমি আপনাদেরকে ঠিক করে দিয়েছে। এটাও নানান রকম ভ্রান্তি কিন্তু আমরা দেখেছি। আমি সে জায়গায় যাচ্ছি না। এই যে বললাম না, খুব কায়দা করে কথা বলেন আজিজ ভাই, আজকেও অনেক বেশ কায়দা অনেকগুলো কথা কায়দা করে বলেছেন যে বিএনপিকে বাইরে আসতে দেওয়া হচ্ছে না। আরে গণমাধ্যম খুললেই তো শুধু বিএনপি, প্রতিদিন আপনাদের টেলিভিশন সহ সব টেলিভিশনের ক্যামেরা সকালবেলা পল্টন থেকে শুরু করে সব জায়গায় একেবারে রেডি হয়ে থাকে, যাহা বলিবেন তাহাই দিবেন। এই যে গ্রামোফোন রেকর্ড সকাল থেকে বাজতে থাকে। আমার তো মনে হয় আজিজ ভাই ওই দায়িত্বে থাকলে 15 মিনিটের বেশি কথা বলতেই পারতেন না, কারণ এত মিথ্যা কথা বলা যায়। প্রতিদিন সকালবেলা শুরু হয়। এই যে নামতে দেওয়া হয় না। 89 সালে যে প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল, তখন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের নেত্রী, তিনি সমস্ত দুর্যোগ প্রবলিত এলাকায় তার দল নিয়ে চষে বেরিয়েছেন। 91 সালে তো সরকার প্রধান বেগম খালেদা জিয়া তার ঘুম ভেঙেছে অন্তত 12 দিন পরে, যদিও তিনি সরকার গঠন করেছেন মাত্র 17 দিন আগে, 91 সালে। এই যে ব্যাপারগুলো, তখন তো শেখ হাসিনা তার দল নিয়ে তিনি নেমে পড়েছিলেন। আমরা একটু মেরুকরণে আসি। এখন যে মাঠের বিরোধী দল বলছেন আপনারা, আপনি বলেন, আমি বলি, সবাই বলি মাঠের বিরোধী দল, তো তারা যখন ওই যে যেখানে দুর্যোগ এলাকায় পানির হাওরে পানি ডুবে গেছে, সেই যেহেতু তারা মাঠের, ওখানে যেহেতু মাঠ এখন নাই, পানি ডুবে আছে, অর্থাৎ তারা ওখানে যায় না। আপনি বলছেন বাইরে তারা রাজনীতি করবে। আরে প্রত্যেকটা বিভাগে যখন সম্মেলন হচ্ছে, এক বিভাগে 15 মিনিট সম্মেলন যাওয়ার পরেই স্থায়ী কমিটির সদস্যদের উপস্থিতিতে যে পরিমাণে হাতাহাতি মারামারি শুরু হয়, এটা তো ভয়ঙ্কর অবস্থা। এই যে প্রেক্ষাপটগুলো আজিজ ভাই খুব কায়দা করে বলেন, তো এই কায়দা করে আজকে বলেছেন। আমি আরেকটা বিষয় আবারও খুব স্পষ্ট করে বলতে চাই, যদি বিএনপি তার অবিশ্বকারিতা থেকে বেরিয়ে আসতে না পারে, বিএনপির রাজনীতির ভবিষ্যৎ কিন্তু খুবই ক্ষীণ। এবং তারা যে অগ্রপশ্চাৎ না ভাবিয়া কাজ করে, তাদের যে আত্মহনন মনস্কতা, বিএনপি বাংলাদেশের গণতান্ত্রিক রাজনীতির বড় একটা ক্ষতি করছে। দায়বদ্ধতার জায়গায় সরকারকে রাখা, জবাবদিহিতার জায়গায় রাখা, এটা বিরোধী দলের দায়িত্ব। কিন্তু সবসময় এর একটা রোগের নাম হচ্ছে অভিযোগনামা। বিএনপির একটা রোগ আছে, বড় রোগ, অভিযোগনামা রোগটার নাম। এই অভিযোগ সবসময় করতেই থাকে। একটি দায়িত্ব কখনো তারা বিরোধী দল থাকা অবস্থা করেননি, যেই দলের প্রধান সংসদের বিরোধী দলের নেত্রী হিসেবে 5টি বছর ছিলেন, 8-9 দিনের বেশি সংসদে যাননি, কোনো গুরুত্বপূর্ণ বক্তব্য তিনি দেননি, কোনো গুরুত্বপূর্ণ বিষয় আসেননি, একবার সুযোগ পেয়েছেন। এক ভাই মাপা, এই একটা কিন্তু আরেক ধরনের। এই যে আমি জানি না আজিজ ভাই এটা খারাপ দৃষ্টিতে নেবে কিনা, আমাদের দেশে কিছু জ্ঞানী মানুষ তৈরি হয়েছেন, তাদেরকে আমি বলি যে দৃষ্টি সম্পন্ন সুশীল সমাজ, তারা কিন্তু শুধু বিএনপি আওয়ামী লীগকে এক পাল্লায় মেপে বিএনপিকে মার্কেটিং করা, বিএনপির মার্কেটিংটাকে বাড়িয়ে দেওয়া। আমি তো মার্কেটিং, ফার্মাসিউটিক্যাল মার্কেটিং করি, তো আমি বুঝি এটা। আপনি দুজনকে এক পাল্লায় মেপে, ও হাসিনাও এরকম, খালেদাও এরকম, তাহলে ভাই ঠিক আছে, বিএনপির সাথে থাকেন। এই যে ব্যাপারগুলো, এটা খুব সূক্ষ্মভাবে করা হয়। আচ্ছা, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। রুহুল আমিন হাওলাদার জাতীয় পার্টির মহাসচিব কিন্তু বলেছেন যে 300 আসনে নির্বাচন করবেন, আবার জোটেও থাকবে, যেটি এম এ আজিজও বললেন, এটি একটু কৌশলগত কারণে। কোন জোট বলেছেন এটা ইয়ে না, ওদের 58 ছিল আর 59 ছিল, তার থেকে 11 বাদ গিয়েছে। এই জোটে থাকবেন নাকি আবার মহাজোটে ফিরবেন, নাকি 14 দলের সাথে মহাজোটের বিষয়টি পরিষ্কার করে জানতে চাই। পরিষ্কার কোনো বিষয় নেই বাংলাদেশের রাজনীতি। আজিজ ভাইয়ের সাথে একটা বিষয়ে আমি মানে মোটামুটি একমত, এটা হচ্ছে একটা বার্গেনিং এর একটা বিষয়। এই জোট বাড়িয়ে দেওয়া, যেমন আমরা তো আসামা আব্দুর রবের 80 না 85 দলের ইয়ে ধরে, আপনি তো রুহুল আমিন হাওলাদারকে বিবিসিতে জিজ্ঞেস করেছিল ওই দিন, যেদিন প্রথম, যে আপনি কি আপনার জোটের সব দলের নাম বলতে পারবেন? 3 বার জিজ্ঞেস করেছেন কাদের কল্লোল সাহেব,
খুব সম্ভবত যদি মনে পড়ে থাকে, তিনি বলতে পারেননি, ঘুরিয়ে অন্যদিকে নিয়ে যান। যাই হোক, সেই বিষয়গুলো আমি বলছি না। আপনি দেখেন রাজনীতি যে ব্যাপারটি, এটা কিন্তু বেশ জটিল এবং এটা খুব দক্ষতারও ব্যাপার। আপনি দেখেন আনন্দবাজারে গতকালকের আপনার প্রিন্ট মিডিয়াতে এবং অনলাইনে একটা গুরুত্বপূর্ণ সংবাদ আছে, সেটা হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তিনি নির্বাচন করার কথা কিন্তু 19 সালে, তিনি নির্বাচন আগাম দিতে চান এই প্রেক্ষাপটে তাদের যে রাজ্যসভার যে সংখ্যাগরিষ্ঠতা হবে ফেব্রুয়ারি এবং মার্চে, আগে ভাবতে পারেননি। এইটাই আরেকটা ব্যাপার হচ্ছে যে বিধানসভা এবং লোকসভা নির্বাচন একই সময় করতে চায়। আপনি দেখবেন নরেন্দ্র মোদীর এই প্রস্তাব ভারতের জনগণের ভিতরে একটা ইতিবাচক প্রভাব ফেলবে। এটা বাংলাদেশের সম্ভাবনা রয়েছে, থাকতে পারে, আমি তা বলছি না। আমি বলছি যে নির্বাচন নিয়ে যারা খুব নিজের উপরে মানে খুব বেশি দক্ষতার, নিজের উপরে সামর্থ্যের উপরে তার ভরসা রাখে, সে নেতা কিন্তু এই কাজগুলো করতে পারে। আমি সবশেষে এমএজে আপনার কাছে 30 সেকেন্ড শুনতে চাই। সুভাষ সিংহ রায় কিন্তু বলেছেন যে বিএনপি একটি রোগ রয়েছে, অভিযোগনামা। বিএনপির রোগ সম্পর্কে দাদা খুব ভালো জানে, বিএনপির অ্যাডভাইজার হলে ভালো হইতো, তাহলে বিএনপির এই সমস্যাগুলি তৈরি হতো না, কারণ বিএনপির সমস্যা বিএনপি বুঝতে পারছে না, দাদা কিন্তু ভালোভাবে বিএনপির রোগগুলো ধরতে পারছে। সুতরাং আমার বক্তব্য হচ্ছে অতীত পাস্ট ইজ পাস্ট, আমাদের সামনে ভাবতে হবে, সামনে এগিয়ে যেতে হবে, সামনে ভাবতে হবে। ভুল আমরা অনেক করেছি, ভুল স্বাধীনতার পর থেকে যতই বলেন আমরা বহু আলোচনা করতে পারবো। আমরা কিন্তু আমি ঢুকাই সহায়ক সরকার কাকে বলে, কত প্রকার ও কি কি, এটা কি বিএনপি নেতারা বলতে পারবেন? সহায়ক সরকার বহুবার বিএনপি ব্যাখ্যা দিছে। কি ব্যাখ্যা? সহায়ক সরকার বুঝি নাই। অর্থ হচ্ছে এমন একটা বিএনপিকে সহায়তা করবে, তাই তো? না, নো বিএনপিকে সহায়ক সরকারটাই হচ্ছে যে নির্বাচন অনুষ্ঠানের জন্য এমন একটি সরকার, যা আমি ব্যাখ্যাই তো দিলাম যে নির্বাচনটা নিরপেক্ষ হয়, এই ধরনের সহায়তাকারী একটা সরকার। সেটা সংবিধানের ভিতরে থেকেই সম্ভব, সেই প্রপোজাল বিএনপি দেবে। ধন্যবাদ। আমাদের একটি বিরতিতে যেতে হচ্ছে, বিরতির পর আমরা অন্য বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, নিউজরুম সংলাপের এই পর্যায়ে আরেকটি বিরতি নিচ্ছে, ফিরবো শিগগিরই, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, আবারও আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজরুম সংলাপে। আপনারা জানেন আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি আছেন এম এ আজিজ এবং সুভাষ সিংহ রায়। আমরা আলোচনা শুরু করব। আবারও এম এ আজিজ, আপনাকে দিয়ে শুরু করতেছি একটু সংক্ষেপে, কারণ আমরা অন্য একটি বিষয় নিয়ে খুব শিগগিরই ফিরব। যে উত্তর এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের যানজটের মূল কারণ বলা হয় মহাসড়কগুলোর পাশে যে ভবনগুলো রয়েছে, আন্ডারগ্রাউন্ড পার্কিং নেই, এবং সেক্ষেত্রে মূল সড়কে যানবাহন রাখা হয় এবং সামনে একটা সাইনবোর্ড থাকে নো পার্কিং, যেটি আনিসুল হক উত্তরের মেয়র বলেছেন যা নো পার্কিং মানা হবে না, এটি সরাতে হবে এবং সেক্ষেত্রে যানজটের সমাধানের একটি, এবং উনি একটা স্বপ্নের কথা বলেছেন, উনি স্বপ্নের এবং যানজট মুক্ত সুন্দর আধুনিক একটি নগর হিসেবে গড়ে তুলতে চান ঢাকাকে। সব মিলিয়ে এই যে নো পার্কিং, এই বিষয়টি নিয়েই এটা তো একটা লম্বা আলোচনা, তবু শুধু পার্কিং এর জায়গাটাই থাকে। প্রত্যেকটা বিল্ডিং এর রাজুকের যখন অনুমোদন নেওয়া হয়, প্ল্যান পাস করা হয়, তাদের সব পার্কিং এর নিয়ম আছে। তারা একটা হয়তো তালা বড় হলে আন্ডারগ্রাউন্ডে চলে যায় বা ওপেন গ্রাউন্ডে পার্কিং আছে। সব জায়গায় হয় অফিস, না হলে দোকানপাট, যে যেখানে যা আছে করে ফেলছে, কারো পার্কিং নেই, সব রাস্তায় পার্কিং করে। এবং শুধু তাই না, নো পার্কিং তো লাগায়, আবার দেখবেন সাদা দাগ দিয়ে দিয়ে আবার যার যার এরিয়া ভাগ করা আছে। আপনার ওইখানে মতিঝিলে যান, বিভিন্ন জায়গায় যান, ওই যে লাগায় কি পুলিশের রেকার লাগায় দেয়, ওইখানে লাগায় না। আমার মনে হয় তাদের সাথেও ব্যবস্থা আছে। লেখার লাগায় হলো সাধারণ জায়গায়। সবচেয়ে আশ্চর্য, 2 দিন আগে আমি লালমাটিয়া গেছি, প্রত্যেকটা বাড়ির পাশে লেখা আছে নো পার্কিং রাস্তার সামনে, এবং প্রত্যেকটা বাড়িতে আপনি লেখেন যে অতিথির গাড়ি বাইরে রাখুন। বাইরে কোথায় রাখবে? প্রত্যেকটা বাড়িতে আপনি যাবেন, যত ফ্ল্যাট বাড়ি টাড়ি যা দেখবেন লেখা আছে গেটে একটা কথা। এখন নতুন পুলিশের আইন যে ফ্ল্যাট পরিচয় দেয় না, ওটা ওখানে লেখানোর দরকার কি? কিন্তু লেখা আছে অতিথির গাড়ি বাইরে রাখুন। বাইরে কোথায় রাখবে? আমাদের তো পাবলিক আপনার নাই, পার্কিং ব্যবস্থা নাই, যে লট আছে ওখানে জায়গা রেখে, অনেক বিদেশে আছে, আমাদের সাথে অন্য দেশ নেপালেও আছে,
আপনার পার্কিং লট আছে, ওখান থেকে হেঁটে আধা কিলোমিটার দূরে 1 কিলোমিটার দূরে গিয়ে সিটি কর্পোরেশন এমন একটি উদ্যোগ নিয়েছে পার্কিং করার জন্য। আমরা গুলশান বা অন্যান্য যেমন সিটি সেন্টার মতিঝিলেও সেরকম একটি ব্যবস্থা রয়েছে। আমরা সুভাষ সিংহ একটু সংক্ষেপে যদি বলেন যে সিটি কর্পোরেশনের এক্ষেত্রে কতটুকু দায়িত্ব রয়েছে বলে মনে হয়, রাজুক কি তাদের নিয়মকানুন মানছে কিনা, ইন্সপেকশনের যে বিষয়টি রয়েছে, অনুমোদন নেওয়ার ব্যাপারটি যেমন এম আজিজ বললেন, সেই ক্ষেত্রে রাজুকের ব্যর্থতাও জড়িত কিনা? না, আমি একটু আগে বলেছিলাম না যে আজিজ ভাই খুব কায়দা করে কথা বলেন, একটু সংক্ষেপে বলুন। খুব সংক্ষেপে বলছি। এই এমনভাবে কথাগুলো বেরিয়ে আসে মনে হয় যেন এই সরকারের আমলে এই সব কিছু হয়েছে। না, তা তো না। না, এই কথার কায়দা দেখে ভঙ্গি দেখে আমি শোনেন। তা এখন আমি তো এখনো মনে করি ভিকারুন্নিসা স্কুলের সামনে আপনি যদি দেখেন যে লাইন যে যখন গাড়িগুলো পার্কিং করা থাকে, ড্রাইভাররা সব সারাদিন বসে থাকে। ওই সকালবেলা একটি সরকার চাকরি করেন যিনি, তিনি ওখানে তার বাচ্চা নামাতে যায়, ওখানে বসে থাকেন, 2টোর সময় ওই গাড়ি ওই পর্যন্ত থাকে। এবং আমাদের এই ব্যবস্থাপনার ত্রুটি আমরা সারাতে পারছি না মোটেই। এবং আমার তো মনে হয় ঢাকা শহরে আমাদের সেই জায়গায় আনা উচিত যে রাস্তায় যিনি পার্কিং করবেন, উন্নত দেশে যেমন আছে, আপনি 1 ঘন্টা পার্কিং করবেন, সিটি কর্পোরেশনকে ট্যাক্স দিতে হবে, আপনি 1 ঘন্টার টাকা দিবেন, এই পরিমাণ নির্ধারণ করবেন, দেখবেন অনেকখানি কমে যাবে। একটু ভালো সমাধানের পথ বাতলে দিয়েছেন। এলিফ্যান্ট রোডে আপনার বোন কিংবা আমার স্ত্রী কিংবা আমার যাবেন, আপনি দেখবেন আপনি 300 টাকা 400 টাকা দিয়ে তেল পুড়িয়ে সারাদিন এলিফ্যান্ট রোডে ঘুরে বেড়াবেন, 500 টাকা একটা জিনিস কিনবেন, আবার ফিরে আসবেন, পরের দিন আবার যাবেন, এবং যেই জায়গায় থেকে দোকান থেকে কিনেছেন ড্রাইভারকে বলবেন ওই দোকানের সামনে গাড়ি থামাতে হবে। আমরা অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই। ধন্যবাদ। এ পর্যায়ে দর্শক, আপনারা জানেন যে সারা বিশ্বে ভয়াবহ ম্যালওয়্যার, র্যানসামওয়্যার WannaCry ভার্সন 2 ছড়িয়ে পড়েছে। এই আক্রান্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশও রয়েছে। আমরা বেশ কয়েকটি প্রতিষ্ঠানে আক্রান্তের খবর পেয়েছি এবং বিশেষ করে তথ্য নিরাপত্তার যে বিষয়টি রয়েছে, বাংলাদেশ সাইবার ইমার্জেন্সি রেসপন্স টিম সেটিও কাজ করছে। সেক্ষেত্রে সাধারণ গ্রাহকদের বা কম্পিউটার ইউজারদের বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমাদের সহকর্মী রিশাদ হাসান বেশ কিছুদিন ধরেই কাজ করছেন। আমরা রিশাদ হাসান আমাদের বার্তা কক্ষ থেকে যোগ দেবেন এবং রিশাদ হাসানের কাছে আমার প্রশ্ন থাকবে যে এই যে র্যানসামওয়্যার WannaCry ভার্সন 2 এটির উৎপত্তি কিভাবে এবং সেক্ষেত্রে সাধারণ গ্রাহক বা কম্পিউটার ইউজারদের কি সাবধানতা অবলম্বন করা উচিত, একটু বিস্তারিতভাবে আমাদেরকে যদি জানান। ধন্যবাদ শিপন আপনাকে। আসলে র্যানসামওয়্যার WannaCry ভার্সন 2 এটা আসলে মানে র্যানসামওয়্যার হচ্ছে সারা বিশ্বে একটা সময় থেকেই আসলে খুব জনপ্রিয় হ্যাকারদের একটি হ্যাকিং ভাইরাস আসলে এটাকে বলা যায় না, এটাকে ম্যালওয়্যার বা সফটওয়্যার বলা যায়, যেটি হচ্ছে আসলে নিজে থেকেই বিভিন্ন নেটওয়ার্কের মধ্যে দিয়ে চলাচল করতে পারে। এবং তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে আসলে এটি আপনার পিসিতে বা যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নেটওয়ার্কের পিসিতে ঢুকে পুরো পিসির সমস্ত সিস্টেমকে আসলে এনক্রিপ্টেড করে ফেলেন এবং তারপর থেকে কিন্তু আসলে অর্থ দাবি করা হয় এবং সেই অর্থটি কিন্তু আসলে প্রদান করা হয় ভার্চুয়াল কারেন্সির মাধ্যমে। অর্থাৎ আপনি জানেন যে আসলে বিটকয়েন হ্যাকারদের খুব জনপ্রিয় একটি কারেন্সি, যেটাকে ভার্চুয়াল কারেন্সি বলা হয়, এবং এর মাধ্যমে আসলে যে ধরনের অর্থ লেনদেন হয় সেটি কিন্তু আসলে একেবারে শনাক্ত করা খুব কষ্টসাধ্য কাজ। এবং এটার উৎপত্তি যদি আমি বলতে চাই তাহলে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি যারা আছেন তাদের একটি হ্যাকিং টুলস ছিল, সেটির ইন্টারনাল ব্লু যার নাম, সেটি মাস 2 থেকে 3 আগে এটি হচ্ছে হ্যাকাররা চুরি করে নেয় এবং তারপর থেকে কিন্তু আসলে সেটির সাথে কাজ হয় এবং পরবর্তীতে র্যানসামওয়্যার WannaCry ভার্সন 2 এই ম্যালওয়্যারটি তৈরি করেন এবং তারপর থেকে সেটিকে উন্মুক্ত করে দেওয়া হয় এবং তার আগ পর্যন্ত এটি কিন্তু আসলে অনলাইনে বিভিন্ন জায়গায় কিন্তু আসলে এটিকে নিলামে উঠানো হয়েছিল এবং এটি নিয়ে কিন্তু আসলে যুক্তরাষ্ট্রের বা অন্যান্য বিশ্বের বিভিন্ন সাইবার বিশেষজ্ঞ যারা আছেন তারা বলেছিলেন যে আসলে বড় ধরনের সাইবার হামলার ঝুঁকি রয়েছে, কারণ যেহেতু এটি মাইক্রোসফটের যে কোনো সিস্টেমকে আসলে সেটিকে অতিক্রম করে চলে যেতে পারে, অর্থাৎ সেটিকে ফাঁকি দিয়ে সেটিকে একেবারে সম্পূর্ণভাবে এনক্রিপ্টেড করতে পারে। সুতরাং এটি একটা বড় ধরনের সাইবার বিপর্যয় হতে পারে এবং তখন থেকে আসলে সারা বিশ্বে ধারণা করা হচ্ছিল যে আসলে যে কোনো একটি বড় ধরনের সাইবার হামলা অপেক্ষা করছে। এরপর কিন্তু হঠাৎ করে গত 12ই মেতে কিন্তু র্যানসামওয়্যার WannaCry ভার্সন 2 এটি কিন্তু আসলে আক্রমণ করে সারা বিশ্বের বিভিন্ন জায়গায় এবং সর্বমোট এখনও পর্যন্ত আমরা যতদূর জানি সারা বিশ্বে 150টি দেশে কিন্তু এই ভাইরাস আক্রমণ করেছে এবং এই সাইবার হামলায় কিন্তু প্রায় 3 লক্ষের মতো পিসি অর্থাৎ কম্পিউটার সিস্টেম কিন্তু আসলে
সংক্রমিত হয়েছে। এবং একই সাথে আপনাকে একটু জানিয়ে রাখি যে আসলে এই ভাইরাসের কারণে এরা যেই $300 থেকে $600 বিটকয়েনের মাধ্যমে যে তারা দাবি করছে, এটিও কিন্তু আসলে পরিশোধ না করলে, 7 দিনের ভিতর পরিশোধ না করলে সেটির দ্বিগুণ অর্থ গুনতে হবে, এরকম একটি হুমকিও কিন্তু সেখান থেকে দেয়া হচ্ছে। এবং সেক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে যতদূর আমরা জানতে পেরেছি যে আমাদেরকে তথ্য প্রযুক্তি সচিব জানিয়েছেন যে আসলে এই সংকট মোকাবেলার জন্য বা এই ধরনের সাইবার হামলা রুখে দেবার জন্য বাংলাদেশ সাইবার রেসপন্স ইমার্জেন্সি টিম যেটি আছে সার্ট, তারা কিন্তু দিনরাত কাজ করে যাচ্ছে এবং তারা প্রস্তুত রয়েছে যে কোনো ধরনের সমস্যা সমাধানের জন্য। এবং তাদের পক্ষ থেকে কিন্তু বারবার বিভিন্নভাবে এবং একই সাথে বিটিআরসির পক্ষ থেকেও কিন্তু বিভিন্ন টেক্সট মেসেজের মাধ্যমে কিন্তু আসলে সকলকে সাবধান করা হচ্ছে যে ন্যূনতম উইন্ডোজ 8 ভার্সন যারা ব্যবহার করছেন এক্সপি থেকে শুরু করে তাদেরকে কিন্তু আসলে তাদের যে ডাটা ফাইলগুলো আছে সেগুলোকে ব্যাকআপ করবার জন্য বলা হচ্ছে। এবং একই সাথে বলা হচ্ছে যে আসলে এই যে ধরনের আপনার পিসির যে প্যাচ সেটিকে আপডেট করবার জন্য বলা হচ্ছে। এবং সেই সাথে কিন্তু যে কোনো ধরনের ইমেইল, ছবি বা যে কোনো লিঙ্ক অপরিচিত যদি হয়ে থাকে সেগুলোতে আসলে হুটহাট ক্লিক করতে নিষেধ করা হচ্ছে এবং সেই সব লিঙ্কে প্রবেশ করতে একেবারেই সকলকে নিরুৎসাহিত করা হচ্ছে। কারণ এটি আসলে বলা হচ্ছে যে সামনে এই WannaCry ভার্সন 2 এর পরবর্তীতে আরও বড় ধরনের সাইবার অ্যাটাক হতেই পারে, এটি মাইক্রোসফট থেকে জানানো হয়েছে। এবং আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি এই মাসের 2রা মে একটি ভাইরাস অ্যাডেল ক্রুজ, এই ভাইরাসটি কিন্তু আসলে WannaCry ভার্সন 2 এর চেয়ে আরও বেশি ভয়াবহ একটি ভাইরাস। এবং এই ম্যালওয়্যারটি যদি আসলে ছড়ায় তাহলে আসলে গ্রাহক বা হচ্ছে যিনি কম্পিউটার ব্যবহার করছেন, ব্যবহারকারী, তিনি কখনো বুঝতেই পারবেন না যে তার কম্পিউটারে আসলে এই ধরনের সাইবার আক্রমণ হয়েছে এবং তার তথ্য যে চুরি করা হচ্ছে। সুতরাং আরেকটি বিষয়ে সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন বা উৎকণ্ঠা রয়েছে, যারা ইন্টারনেট ইউজার তাদের পিসিগুলাই কি এই ধরনের ভাইরাস এফেক্টেড হতে পারে, অথবা যারা মোবাইল ইউজার, যারা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করেন, সেক্ষেত্রে মোবাইলে কতটুকু ঝুঁকি রয়েছে? হ্যাঁ, এইটি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। যারা স্মার্টফোন ব্যবহার করছেন, যেহেতু সারা বিশ্বে স্মার্টফোনের একটি জয় জয়কার চলছে, সেক্ষেত্রে আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি যে 2014 সাল নাগাদ একটি ভাইরাস ছিল, র্যানসম টাইপের একটি ভাইরাস ছিল। সেই ভাইরাসটি কিন্তু আসলে বিভিন্ন স্মার্টফোনে কিন্তু আক্রমণ করেছিল এবং তারপর তথ্য চুরি করা হয়েছিল এবং সেখান থেকে বিভিন্ন বিটকয়েনের মাধ্যমে ডলার চাওয়া হয়েছিল। তো এখনো পর্যন্ত আইফোন যারা ব্যবহার করেন তাদের ক্ষেত্রে তারা কিছুটা নিরাপদ রয়েছেন, এখনো পর্যন্ত এরকম কোনো খবর সারা বিশ্বে ছড়ায়নি। তবে স্মার্টফোনেও কিন্তু আসলে এটি আক্রমণ করতে সক্ষম, কারণ এরই ভেতরে কিন্তু হ্যাকাররা এই স্মার্টফোনে আক্রমণ করতে পারে এরকম র্যানসম কিন্তু তৈরি করে ফেলেছে। এবং এর সাথে সাথে যারা ইন্টারনেট ব্যবহার করেন, ইন্টারনেট ব্যবহারকারীদের জন্যই মূলত আসলে ইন্টারনেটের থ্রুতেই এটি কিন্তু বেশি ছড়াচ্ছে। কারণ আপনি জানেন যে র্যানসম এই ম্যালওয়্যারটি কিন্তু আসলে নিজেই চলাচল করতে পারে বিভিন্ন নেটওয়ার্কের মধ্য দিয়ে, অর্থাৎ পপঅ্যাড হয়ে অথবা ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন অপরিচিত ইমেইল হয়ে কিন্তু আপনার কম্পিউটারে যে কোনো সময় কিন্তু প্রবেশ করতে পারে। শিপন, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষকে সচেতন করার জন্য। আমরাও নিউজ 24 এর মাধ্যমে বিষয়গুলোর সম্পর্কে জানাতে পারলাম। এই বিষয়টি নিয়ে খুব সংক্ষেপে আলোচনা করতে চাই। এম এ আজিজ, আপনি জানেন ম্যালওয়্যার যেটা বলা হচ্ছে এবং র্যানসমওয়্যার WannaCry ভার্সন 2, যেটি আমাদের সহকর্মী রিশাদ হাসান বলছিলেন, যেটি নিজস্বভাবেই নেটওয়ার্কের মধ্য দিয়েই এটি চলাচল করতে পারে এবং অন্তত বিশ্বের 150টি দেশ এটি আক্রান্ত, বাংলাদেশও বড় ধরনের ঝুঁকির মধ্যে রয়েছে। সেক্ষেত্রে আমাদের সাইবার নিরাপত্তার যে বিষয়টি বারবার উঠে আসছে, আমরা তথ্য প্রযুক্তিতে এগিয়ে এসেছি, আমরা দাবি করছি যে এটি সামনে বড় ধরনের রেমিটেন্সের ক্ষেত্রে বড় ধরনের ভূমিকা রাখবে, বেকার সমস্যা দূরীকরণেও তথ্য প্রযুক্তি, সেই ক্ষেত্রে সাইবার নিরাপত্তার বিষয়টি কতটুকু জরুরি এইসব বিষয় মাথায় রেখে। না, দেখেন রিশাদ কিন্তু ডিটেল বলছে, কারণ আমরা যারা অনলাইনে আছি অর্থাৎ ইন্টারনেটে আছি সবাই পুরোপুরি ঝুঁকির মধ্যে আছি। অর্থাৎ আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি, কম্পিউটার ব্যবহার করি, ল্যাপটপ ব্যবহার করি, যে যাই করি না কেন, যারা অনলাইনে আছি তারা সবাই ঝুঁকির মধ্যে আছি। আর এই সাইবার ক্রাইমটা এমনই জিনিস যে এটা কিন্তু যেহেতু নেটওয়ার্কের মধ্যে আপনার এটা সারা বিশ্বটাই, তো এখন একটা স্মার্টফোন থাকলে তো সারা বিশ্বটাই আমার হাতের মধ্যে, সুতরাং আক্রমণ যদি হয় সারা বিশ্বটাই একটা হ্যাকিংয়ে কিন্তু সারা বিশ্ব আক্রান্ত হতে পারে। যেমন 150টা দেশে আক্রান্ত হয়ে গেছে, যেহেতু নেটওয়ার্কিংয়ে একটা জায়গায় হিট করলে কিন্তু সারা পৃথিবী জুড়ে ছড়ায় যাবে নেটওয়ার্কিংয়ে। সুতরাং এটা তো বড় ধরনের সুতরাং আমাদের সতর্ক তো থাকতেই হবে। ধন্যবাদ। কিন্তু যে সতর্কতার কথা বলা হচ্ছে, সতর্কতা করলে তো আর আমরা ইন্টারনেটই ব্যবহার করতে পারবো না। এটি হয়তো সাময়িক সময়ের জন্য, অবশ্যই সাময়িক সময়ের জন্য আমরা আশা করব যে এটি প্রতিহত করতে পারবে। সুভাষ সিংহ রায়।
অসাধারণ প্রতিবেদন দেখলাম এবং আমার খুব ভালো লেগেছে। যদিও আজিজ ভাই কিন্তু ফিজিক্সের ছাত্র এবং আরও ভালো জানার কথা থাকার। আমিও বিজ্ঞানের ছাত্র, আমি এগুলো মোটামুটি বুঝি। আমি এখন আমি একটা কথা খুব মজা করে রহস্য করে একটু বলি। এখন মনে হচ্ছে যেন আজিজ ভাইয়ের পক্ষেই বলি। বেগম খালেদা জিয়া যখন প্রথম 91 সালে ক্ষমতা আসার পরে এই যে সমুদ্রের তলদেশ থেকে যে লাইনটি নেওয়ার কথা বলা হলো সিমি ওই প্রজেক্ট, তখন বলেছিল না তথ্য পাচার হয়ে যাবে, অতএব এই সংযোগ আমার দরকার নেই। এখন তো মনে হয় যে সেইটাই মানে ভালো ছিল না। আমার খালেদা জিয়া আইটি মিনিস্ট্রি কিন্তু খালেদা জিয়া একটু সংক্ষেপে খালেদা জিয়াই করছে, খালি ওটা করেন না, ওটাও কর, ওটাও বলেন শুনুন না। এখন আমি যেটা মনে করি যে আমাদের যে চ্যালেঞ্জ আছে, আমার অপরচুনিটিও আছে, চ্যালেঞ্জও আছে। আমাদের এই দক্ষতা কিন্তু বাড়াতে হবে। ধন্যবাদ আপনাকে। বাংলাদেশে একেবারে সময় নেই, সময় রায় ক্ষমা চেয়ে নিচ্ছে, একেবারে সময় নেই। আপনি একটু গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এসব অ্যাটাক মোকাবেলায়, সাইবার অ্যাটাক মোকাবেলায় আমাদের সক্ষমতা বাড়াতে হবে। এটির শেষ কথা বলে আর কিছু নেই। দর্শক, সাইবার অ্যাটাক মোকাবেলায় সচেতনতা বাড়াতে হবে, আমাদের গ্রাহক পর্যায়ে সচেতন হতে হবে। রিশাদ হাসান যে পরামর্শগুলো দিয়েছেন আমরা সেটি অনুসরণ বা অনুকরণ করার চেষ্টা করব। আপনাদের সবাইকে ধন্যবাদ। এই ছিল আজকে নিউজরুম সংলাপ। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন।